আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন দেখো উৎপাদন সম্ভাবনা রেখা। শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন সম্ভাবনা কি সহজভাবে যদি আমরা বলা হয়, এর আগে আমি ক্লিয়ার করছি ব্যাপারটা, তারপর আবার একটু দেখো। উৎপাদন সম্ভাবনা বলতে আমরা এমন একটি রেখা বোঝাই যেখানে বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকবে এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে সর্বোচ্চ উৎপাদন সম্ভব, সেটাকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বলি। এখন বিভিন্ন অর্থনীতিবিদ আবার এই উৎপাদন সম্ভাবনাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, সেগুলো কি আমরা দেখার চেষ্টা করব। দেখো, আরজা লিপসি বলেছেন উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখা সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দ্রব্যের এরূপ বিকল্প সমন্বয় সমূহ উপস্থাপন করে যা অর্জন করা সম্ভব। তাহলে উৎপাদন সম্ভাবনা এমন একটি রেখা, আবার বলছি, এটা কিন্তু আসবে, মানে এমন হয় নাই যে এখান থেকে প্রশ্ন আসে নাই, সংখ্যা হিসেবে বা খ নম্বর প্রশ্নের ক্ষেত্রে আসবেই এমন যে উৎপাদন সম্ভাবনা এমন একটি রেখা যে রেখা বিভিন্ন সঞ্চার পথ যা কোনো সমাজের বিদ্যমান সম্পদের দুষ্প্রাপ্য অভাবে নির্বাচন সাপেক্ষে উৎপন্নযোগ্য দুইটি দ্রব্যের সকল সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। আমরা নিচে একটা চার্ট দেখছি, এই চার্টটা দেখে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দেখো, উৎপাদন সম্ভাবনার সূচি, এটা সূচি থেকেই কিন্তু রেখাটা আঁকা হয়। তো প্রথমে সূচিটা দেখে নিই একটু। দেখো, এটা হচ্ছে সংমিশ্রণ, অর্থাৎ যেখানে যে মিলিত হচ্ছে এ বি সি, আমরা ভাগ করে নিই না যে এটা এই বিন্দুতে মিলিত হচ্ছে। তো এটা যখন এই বিন্দুতে উৎপাদনটা করছে, এই বিন্দুতে উৎপাদন মনে করো এক্স দ্রব্য 0, সেটা ওয়াই দ্রব্য হচ্ছে 150, আবার বি বিন্দুতে 50 হচ্ছে, এটা হচ্ছে 140, সি বিন্দুতে 100 আর ওয়াই দ্রব্য হচ্ছে 100, ডি বিন্দুতে 140, সেখানে 50, 150 হলে এখানে, অর্থাৎ দেখো টোটালটা কিন্তু এর ভিন্নটা হচ্ছে এর উল্টো দিকে যাচ্ছে, তাই না? তো এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আমরা একটু চার্টের সূচিটা দেখে ফেলছি, এখন পরবর্তী এটা পেজটা দেখি। দেখো, আমরা এই চিত্রটা একটু বিশ্লেষণ করলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা হচ্ছে, দেখো এটা হচ্ছে ওয়াই দ্রব্য, ওয়াই লম্ব সমান, আর এটা হচ্ছে এক্স দ্রব্যের পরিমাণ, অর্থাৎ ভূমি সমান। তো যখন আমরা হচ্ছে 140 উৎপাদনটা করছি, তখন ওয়াই এর ক্ষেত্রে উৎপাদন পরিমাণটা হচ্ছে কত? 50, আর 100 ক্ষেত্রে এটা হচ্ছে, এটাও 100, 50 এর ক্ষেত্রে 140 উৎপাদন সম্ভাবনা রেখা। এটাকে আমরা এ বি সি ডি চারটি শ্রেণীতে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ একটা নির্দিষ্ট মধ্যে চলতি প্রযুক্তি এবং নির্দিষ্ট সম্পদ এবং চলতি প্রযুক্তির সাথে সর্বোচ্চ উৎপাদন সম্ভব সকল দিক বিবেচনা করে, সেটা হচ্ছে অর্থনীতিতে উৎপাদন সম্ভাবনা রেখা। জাস্ট উৎপাদন সম্ভাবনা রেখাটা কিন্তু আমরা বোঝালাম। এখন এই চারটা দেখো, এখানে এই চারটা দিয়ে তোমাদের এমসিকিউ আসতে পারে, একটু দেখো, 1 মিনিট দেখার সুযোগ দিচ্ছি, তারপরে আমরা আলোচনা করবো আবার। এখন এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এটা হচ্ছে আমরা বেকারত্ব এবং পূর্ণ নিয়োগ, আমরা এটা কিভাবে সম্ভব, এই যে এটা কি বেকারত্ব থাকছে কি পূর্ণ নিয়োগ করছে কিনা সেটা একটু দেখার চেষ্টা। দেখো, উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সমাজে প্রদত্ত সম্পদ ও প্রযুক্তির প্রেক্ষিতে প্রত্যাশিত দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন করা কিন্তু সম্ভব। এখন আমরা এই চিত্রটা দেখবো, এই চিত্রে বিভিন্ন রেখা আছে, এই রেখাটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, কোনটা বেকারত্ব, কোনটা হচ্ছে অর্জনযোগ্য কিন্তু ব্যবহার হচ্ছে না, এগুলো আমরা দেখার চেষ্টা করবো না। এমসিকিউ থেকে এখান থেকে প্রশ্নটা আসবে সবসময়। দেখো, উৎপাদন সম্ভাবনা রেখারই কিন্তু একটা অংশ এটা। তো ও ওয়াই দ্রব্য হচ্ছে মূলধন দ্রব্য, আর এটা ও বি বা ও এক্স হচ্ছে ভূমি অক্ষে, সেটা হচ্ছে ভোগ্য দ্রব্য। তো এ বি এখানে সম্ভাবনা রেখা, তাই না? আর বিভিন্ন বিন্দু আছে আর এস টি, এটা হচ্ছে সম্পদের সম্পূর্ণ নিয়োগটা এখানে হয়েছে এবং সর্বোচ্চ উৎপাদনটা এই বিন্দুতে করা সম্ভব। এর বাইরে একটা আছে, এটা হচ্ছে এফ বিন্দু, যেটা অর্জনযোগ্য, অর্থাৎ সম্পদের স্বল্পতার কারণে আমরা এটা অর্জন করতে পারবো না, মানে কোনোভাবেই আমরা এই বাউন্ডারি কিন্তু ক্রস করতে পারবো না, এ বি বাউন্ডারি যেটা। এখন এর ভিতরে আরেকটা বিন্দু আছে, সেটা হচ্ছে ইউ বিন্দু, এটা হচ্ছে মনে করো তোমার সম্পদ সব ঠিক আছে কিন্তু তুমি পূর্ণ নিয়োগটা হচ্ছে না, এটা হচ্ছে ইউ বিন্দুকে নির্দেশ করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে
অর্জন, এটা হচ্ছে অর্জনযোগ্য কিন্তু সম্পদে পূর্ণ নিয়োগ হচ্ছে না, আর এটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু। অর্থাৎ এখানে সম্পদের স্বল্পতার কারণে এটা কোনোভাবে অর্জন করা সম্ভব নয়। ব্যাপারটা কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা? এখন আমরা দ্বিতীয় চিত্রের দিকে যাই। সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে দক্ষ ব্যবহার নির্বাচন। আমাদের যে স্বল্পতা আছে, সম্পদের স্বল্পতা তো আছে, এর বিপরীতে দক্ষ ব্যবহার নির্বাচনটা কেমনে করব দেখো। এই যে আমরা আগের চিত্রটা দেখলাম, এই যে ইউ বিন্দুতে উৎপাদন করা মানে তোমার এবি উৎপাদন সর্বরেখা সর্বোচ্চ, তাই না? উৎপাদন সম্ভাবনা রেখা মানে তো সর্বোচ্চ উৎপাদন। এরা থাকার পরেও কিন্তু আমরা ইউ বিন্দুতেও অনেকে উৎপাদন করছে, কারণ এটা পূর্ণ নিয়োগ করতে পারছে না, নির্বাচন করতে পারছে না যে আমি কি উৎপাদন করব, কি উপায় উৎপাদন করবো। যে মৌলিক কিছু অর্থনৈতিক সমস্যা, সেই 3টি অর্থনৈতিক সমস্যা তারা হচ্ছে নির্বাচন করতে পারছে না বা তার সমাধান করতে পারছে না, সেটা বুঝতে পারছে না। এর ফলে কিন্তু তার উৎপাদনটা হচ্ছে এটা অর্জনযোগ্য কিন্তু সম্পদে পূর্ণ নিয়োগ হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে নির্বাচন। আচ্ছা, পরবর্তীতে বলা হচ্ছে যে অর্থনৈতিক সমৃদ্ধি এবং মন্দা নির্ধারণ। আমরা কিভাবে বুঝবো যে অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে এবং অর্থনৈতিক মন্দা হচ্ছে? চিত্রটা দেখো শিক্ষার্থী বন্ধুরা। ও এক্স সমান হচ্ছে ভোগ্য দ্রব্য আর ও ওয়াই হচ্ছে মূলধন দ্রব্য। তো আমরা উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এ বি রেখা, বা এটা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন সম্ভব। এখন যদি উপরের দিকে যায়, এটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি। এই যে মনে করো এ থেকে এসি তে গেছে, এই এতটুকু হচ্ছে সমৃদ্ধি। মনে করো এখানে 5 ছিল, 5 থেকে 10-এ গেছে, তাহলে সমৃদ্ধি হচ্ছে 5। আবার 5 ছিল, 5 থেকে 0 নেমে আসছে, তাহলে এটা তার সমৃদ্ধি হচ্ছে না, অর্থনৈতিক মন্দা সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা চিত্রের মাধ্যমে কিন্তু মোটামুটি একদম ক্লিয়ার উৎপাদন সম্ভাবনা রেখার ডিটেলস কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে পরবর্তী পেজে আমরা আগাইতে পারি। সুযোগ ব্যয় নির্ধারণ। দেখো সুযোগ ব্যয়টা কি তোমরা জানো? উৎপাদন সম্ভাবনা রেখার ধারণা দ্বারা সুযোগ ব্যয় নির্ধারণ। উৎপাদন সম্ভাবনা রেখা তো আমরা ক্লিয়ার, এখন সুযোগ ব্যয়টা একটু ক্লিয়ার করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। উৎপাদন সম্ভাবনা রেখা কিন্তু আমরা পড়েছি, এরই একটা মানে অঙ্গ সংগঠন বলা যেতে পারে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় বলতে হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার জন্য সর্বোচ্চ বিকল্প। কোনো দ্রব্য একটি পাওয়ার জন্য আরেকটি দ্রব্যের দিকে আমরা সেটা ছেড়ে দিয়ে আরেকটা দ্রব্যের দিকে যাচ্ছি, এই যে পরিমাণটা আমরা ছেড়ে দিচ্ছি সেটাকে আমরা সুযোগ ব্যয় বলি। দেখো আমরা চিত্রটা দেখলে আরো ব্যাপারটা বুঝতে পারবো, যা কিছু বুঝবো আমরা চিত্রের দ্বারা বুঝবো কিন্তু। ঠিক আছে, তো মনে করো এই লম্ব অক্ষ হচ্ছে গম আর ভূমি অক্ষে কাপড়। তো আমরা যদি গম উৎপাদন করতে যাই y1 থেকে, তাহলে আমরা কিন্তু আমার কাপড় উৎপাদনের পরিমাণটা কমায় দিতে হচ্ছে। আবার ওয়াই পরিমাণ দেখো, যদি গমের পরিমাণটা আমরা আরো কমাই দিই, তাহলে এটা কাপড়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ যে কোনো কিছু একটা নির্বাচন করতে হবে কি উৎপাদন করব, সেটা ওই যে 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যা, তার ভিত্তিতে আমরা নির্বাচন করব যে আমরা কি উৎপাদন করব, কোন দেশের জন্য উৎপাদন করব, কি উপায়ে উৎপাদন করব। তো এই যে গম উৎপাদনের জন্য কাপড়ের উৎপাদন পরিমাণটা আমরা কমাই দিচ্ছি, এটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা যে কাপড়টা উৎপাদন কমাই দিচ্ছি, এটাই হচ্ছে সুযোগ ব্যয়। ঠিক আছে, ওকে, তাহলে আমরা মোটামুটি এখানে যা গুরুত্বপূর্ণ ছিল সেগুলো শেষ করতে পারছি আশা করি। সুযোগ ব্যয় নিয়ে কে কি বলছে সেটা একটু দেখে যাবো। সুযোগ ব্যয় যেহেতু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার মোটামুটি, তাহলে আমরা সুযোগ ব্যয় নিয়ে কে কি বলছে সেটা একটু দেখি। দেখো মানুষ তার পছন্দের সবকিছু কিন্তু একসাথে পাবে না। হয় তুমি হচ্ছে খাবার খাইতে সময় ব্যয়টা বেশি করছো, নাই পড়তে সময় ব্যয় করছো, হয় তুমি ফোন চালাচ্ছ বেশি, নয় তুমি ঘোরাঘুরি করছো। মানে যে কোনো একটা কিছু একসাথে পাওয়া সম্ভব নয়। দুইটা ভালো জিনিস একসাথে পাওয়া সম্ভব নয়, একটা কিছু ছাড়তে হবে আর একটা কিছু পাইতে গেলে। তো মানুষ তার পছন্দের সবকিছু একসঙ্গে পেতে পারে না। সময় ও সম্পদের স্বল্পতা পছন্দের ক্ষেত্রে বিভিন্ন বিপত্তি সৃষ্টি করে। অর্থাৎ মানুষের একাধিক পছন্দের ক্ষেত্রে যে কোনো একটি নির্বাচন করতে হয়। সাধারণভাবে বলে একটি দ্রব্য অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অন্য দ্রব্য যতটুকু ছেড়ে দিতে হয় সেটাকে আমরা সুযোগ ব্যয় বলি। তাহলে সুযোগ ব্যয় যদি ক নম্বর প্রশ্নে এমন আসে যে সুযোগ ব্যয় কাকে বলে, তাহলে কিন্তু এই সংজ্ঞাটা আমরা লিখে দিবে যে কোনো দ্রব্য একটি পাওয়ার জন্য অপর একটি দ্রব্যের মানে কোনো একটি দ্রব্য সর্বোচ্চ উৎপাদন পাওয়ার জন্য কোনো একটি দ্রব্য যদি আমরা ছেড়ে দিচ্ছি সেটাকে আমরা সুযোগ ব্যয় বলছি, অর্থাৎ সর্বোচ্চটা পাওয়ার জন্য কিন্তু। ওকে, এখন বেনহাম কি বলেছেন? বেনহাম তার ভাষায় সুযোগ ব্যয় বলতে কোনো জিনিসের সুযোগ ব্যয় বলতে পরবর্তী সর্বোত্তম বিকল্পটি উৎপাদনের জন্য পরিহারের ব্যয়। তাহলে বেনহামের মন্তব্যটা কিন্তু আমরা নিতে পারি। সুযোগ ব্যয়টা আমরা এর আগে চিত্র যেহেতু দেখাচ্ছি আর কেন দেখানোর প্রয়োজন নাই। এখন সুযোগ ব্যয়কে আমরা বেশ কয়েক ভাগে ভাগ করে দিচ্ছি, যে এটা ক্রম বর্ধমান সুযোগ ব্যয় নাকি ক্রম হ্রাসমান সুযোগ ব্যয়, স্থির সুযোগ ব্যয়। এখন
চিত্রটা দেখবো না, আমরা জাস্ট একটু এখানে বলে যাব, পরবর্তীতে এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আছে। ক্রমবর্ধমান সূচক ব্যয় হচ্ছে এই সূচক ব্যয়টা আস্তে আস্তে বাড়বে, ক্রমবর্ধমান, ক্রমেই বাড়তে থাকবে। তারপর এটা হচ্ছে ক্রম হ্রাসমান, অর্থাৎ এটা কমতে থাকবে, যখন তোমার উপযোগটা বেশি হয়ে যাবে সেটা আস্তে আস্তে কমতে থাকবে। আর এটা হচ্ছে স্থির সূচক ব্যয়, অর্থাৎ স্থিরই থাকবে। এখন যে অর্থনৈতিক সমস্যা ছিল, সেটা অর্থনৈতিক সমস্যাগুলো ছিল তার সমাধানের কর্মপর্যায়টা আসলে কি কি একটু দেখো। আমরা অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে ফেস করি, সেগুলো আমরা তার সমাধান করি উৎপাদন মাধ্যমে, বিনিময়ের মাধ্যমে, বন্টন এবং ভোগের মাধ্যমে। এইভাবে আমরা উৎপাদনের যে সমস্যা ছিল সেটা নিরাময় করি, দেখো, বা সমাধান করি। প্রথম হচ্ছে উৎপাদন। আমরা যদি প্রথমত উৎপাদন করি তাহলে কি, মানুষ হচ্ছে কারিগরি ও জ্ঞান ভিত্তিক দিয়ে প্রাকৃতিক সম্পদের যে বাড়তি উপযোগ সৃষ্টি করে সেটাকে আমরা উৎপাদন বলছি, তাই না? তো মানুষের জীবনে অভাব অসীম, কিন্তু অভাব পূরণের জন্য আমরা একটু বইয়ের ভাষা এখানে সরাসরি দেখার চেষ্টা করব। দেখো, মানুষের জীবনে অভাব অসীম, কিন্তু অভাব পূরণের উপকরণ অত্যন্ত সীমিত। আমাদের যে অভাব পূরণের উপকরণ সেটা কিন্তু সীমিত, আমি প্রথম থেকে বলে আসছি। তো এই যে সীমিত উপকরণ কাজে লাগিয়ে এই প্রয়োজনের গুরুত্ব অনুসারে আমরা উৎপাদনটা করব, যে কি কোন দ্রব্য উৎপাদন করা হয়, কি উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে, সবই মানুষ কিন্তু সমাজের চাহিদা ও প্রাপ্ত সুযোগ সুবিধার ভিত্তিতে নির্ধারণ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে বিনিময়। বিনিময়টা কি? বিনিময় বলতে এক্সচেঞ্জ, পাল্টাপাল্টি তোমরা বলতে পারো এক কথায়, সহজ কথায়। বিনিময় বলতে নির্দিষ্ট পরিমাণ দুটি দ্রব্য যে সেবার মালিক পরস্পরের মধ্যে নির্দিষ্ট অনুপাতে হস্তান্তর প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ পৃথিবীতে স্বনির্ভর অঞ্চল বা পরিবার খুঁজে পাওয়া যাবে না। মানে একদম তোমার যা কিছু আছে তুমি সবকিছু নিয়ে চলতে পারবে? অবশ্যই পারবে না। এই না চলতে পারার কারণে বিনিময়, যে আমার একটা প্যান্ট আছে, তোমার একটা শার্ট আছে। এখন মনে করো যে তুমি কোথাও যাবে, তাহলে আমার একটা এক্সট্রা যে প্যান্ট, একটা এক্সট্রা যে শার্ট যদি নাও, তোমার কিন্তু এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে এটা ধার নেওয়া বা দেওয়া, এটাই হচ্ছে বিনিময়। বন্টন, দেখো, বন্টন হচ্ছে উৎপাদিত দ্রব্য সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে বন্টন বা নীতি অনুযায়ী বণ্টিত হবে তার নির্ধারণ করাও একটি অর্থনৈতিক কর্মপর্যায়। অর্থাৎ আমরা যে উৎপাদনে যেসব উপকরণ, যেমন ভূমি, শ্রম, মূলধন, তাদের থেকে প্রাপ্ত সম্পদ, খাজনা, মজুরি, যেমন আমরা কি ভূমি থেকে পাচ্ছি খাজনা, শ্রম থেকে পাচ্ছি মজুরি, মূলধন থেকে সুদ এবং সংগঠন থেকে মুনাফা পরিশোধের জন্য একটা হচ্ছে প্রক্রিয়াকেই বন্টন বলে, ঠিক আছে? আচ্ছা, ভোগ। ভোগটা কি? ভোগ হচ্ছে যে মানুষের কর্মপরিচালনার মূল লক্ষ্য হচ্ছে ভোগ। আমরা যা কিছু উৎপাদন করছি, যা কিছু ব্যবহার করছি, সবকিছুর মূল উদ্দেশ্য কিন্তু ভোগ। এই যে ভোগটা, এটা হচ্ছে উপযোগ সৃষ্টির উৎপাদন। আমরা কোনো দ্রব্য সেটা মডিফাই করছি বা প্রকৃতি থেকে যেটা নিচ্ছি সেটা ডিরেক্ট ব্যবহার করছি না, সেটা কিন্তু আমরা একটু মডিফাই করে সেটা ব্যবহার করছি, তো উপযোগ সৃষ্টি করছি, যা চাহিদা মেটাতে পারে, সেটাই হচ্ছে উপযোগ। তো এটা আমরা আমাদের অভাব মেটাচ্ছি, এটাই হচ্ছে ভোগ। তাহলে ব্যাপারটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার মোটামুটি। আমাদের যে চারটি মৌলিক সমস্যা ছিল তার তিনটি মৌলিক সমস্যা ছিল, তার চারটি হচ্ছে সমাধান আমরা পেয়ে গেছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করব। ওকে, দেখো, অর্থনৈতিক ব্যবস্থা সেখানে প্রত্যেক ক্ষেত্রেই তোমার জীবন প্রণালীতে কিন্তু একটা তোমার পদ্ধতি, একটা রুটিন আছে, যে ওয়েতে তুমি তোমার কাজ করছো। তোমার পড়াশোনার একটা রুটিন আছে, তুমি এই সময় পড়াশোনা করছো। তো অর্থনীতির ক্ষেত্রেও কি একটা ব্যবস্থা আছে, যে ব্যবস্থার মাধ্যমে তার সকল কার্যপ্রণালী কিন্তু পরিচালিত হয়। এখন আমরা একটু বইয়ের ভাষায় পড়ার চেষ্টা করবো যে অর্থব্যবস্থা কি। প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতি প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়, ঠিক আছে? প্রত্যেক সমাজ বা দেশের মানুষের অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে নানারূপ সামাজিক ও আইনগত রীতিনীতি গড়ে ওঠে। এই রীতিনীতি প্রাতিষ্ঠানিক কাঠামোকেই আমরা অর্থনৈতিক ব্যবস্থা বলি, ঠিক আছে? সমাজের মানুষের অধিকার, তারপর হচ্ছে উৎপাদন পদ্ধতি, বিনিময় পদ্ধতি, বন্টন, ভোগ ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে, এইসব অর্থনৈতিক কার্য সম্পদের প্রাতিষ্ঠানিক কিছু আইনগত কাঠামোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রাতিষ্ঠানিক আইনগত কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়ে থাকে। এখন এই অর্থনৈতিক বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করে অর্থব্যবস্থা, যে অর্থব্যবস্থা কেন আসলো, এর কিছু বৈশিষ্ট্য আছে, আসলে কি নিয়ে অর্থব্যবস্থা গড়ে উঠলো। তো সম্পদের ব্যক্তি মালিকানা নির্ধারণ, তারপরে উদ্যোক্তা ভোক্তার স্বাধীনতা সার্বভৌমত্ব নির্ধারণ, বাজার ব্যবস্থার কেমন প্রকৃতিটা হবে, তো মুনাফা অর্জনের ক্ষেত্রে কি নীতি গ্রহণ করবে, তাদের সুদ আছে কিনা, তাদের মুনাফাটা কেমন হবে, অর্থনৈতিক পরিকল্পনা কর্তৃপক্ষ নির্বাচন করবে নাকি ব্যক্তি মালিকানা নির্বাচন করবে, এই যে কিছু বৈশিষ্ট্য নিয়ে অর্থব্যবস্থাটা গড়ে ওঠে। এখন আমরা অর্থব্যবস্থাকে কয় ভাগে ভাগ করতে পারি? আমরা অর্থব্যবস্থাকে 4 ভাগে ভাগ করেছি। কি কি?
ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তারপর হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা এবং ইসলামী অর্থ ব্যবস্থা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার যে অর্থ ব্যবস্থাকে আমরা কয় ভাগে ভাগ করেছি এবং কি কি উপায়ে ভাগ করেছি। দেখো, 4 ভাগের ভিতরে প্রথম আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আলোচনা করার আগে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি সেটা আমরা একটু সহজ ভাষায় একদম সাম আপ করে নিই, তাহলে পরবর্তীতে তোমার জন্য সুবিধা হবে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অপর একটা নাম। পুঁজিবাদী মানে অর্থ, সম্পদ এগুলোর উপর নির্ভর করে, অর্থাৎ ব্যক্তি মালিকানায়। দেখো, যে অর্থ ব্যবস্থা ব্যক্তি মালিকানায় তার অর্থনৈতিক সকল কার্যক্রম পরিচালনা করে, অর্থাৎ ব্যক্তিগত মালিক হচ্ছে ব্যক্তি মালিকানা হবে। এই যদি ব্যক্তি মালিকানা হয় তাহলে কি সে সর্বোচ্চ সুযোগ, সে ভোক্তার ক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ দিবে, উদ্যোক্তা হিসেবে সর্বোচ্চ সুযোগ দিবে, সবকিছু ব্যক্তি মালিকানায়, অর্থাৎ সরকারি হস্তক্ষেপ এখানে থাকবে না। এটা হচ্ছে ব্যক্তি মালিকানা। এখন বইয়ের ভাষায় কি বলা হচ্ছে একটু দেখার চেষ্টা করি। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সূত্রপাত হচ্ছে ইউরোপে। আমাদের যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কথা বলছি, এটার মূল সূত্রপাত হচ্ছে কোথায়? ইউরোপে। তো অষ্টাদশ শতাব্দীর শুরুতে এই শিল্প বিপ্লবটা হলো, তার ফলস্বরূপ আমরা এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কিন্তু পেলাম। এখন বইয়ের ভাষায় এর সংজ্ঞাটা দেখো, যে অর্থ ব্যবস্থা উৎপাদন উপকরণগুলো ব্যক্তি মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতি রেখে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয়। অবাধ দাম প্রক্রিয়া অর্থাৎ স্বয়ংক্রিয় দাম প্রক্রিয়া, দর কষাকষির মাধ্যমে যেটা হয়ে থাকছে সেটাকে আমরা অবাধ দাম প্রক্রিয়া বলছি। ঠিক আছে, তো এটাকে আমরা ফ্রি এন্টারপ্রাইজ ইকোনমি বলতে পারি, ক্যাপিটাল ইকোনমি বলতে পারি, ফ্রি মার্কেট ইকোনমি বলতে পারি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা দেখো, এখন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কেমন। দেখো, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যটা কেমন। প্রথমে আমি বলেছি যে ব্যক্তি মালিকানা, তো পুঁজিপতি শ্রমিক শ্রেণীর অস্তিত্ব এখানে থাকবে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত হয়, এখানে পুঁজিপতি শ্রেণীর আধিপত্যটা বেশি থাকবে, বুঝেছো? তো মুনাফা ভিত্তিক উৎপাদন প্রক্রিয়ার ফলে পুঁজিপতিদের হাতে পুঞ্জীবিত থাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এখানে হচ্ছে মুনাফা অর্জনই মূল লক্ষ্য থাকে। তারপরে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা, যেহেতু ব্যক্তি মালিকানা এখানে হচ্ছে, তাই অর্থাৎ এটা উৎপাদন ব্যবস্থা হচ্ছে বৃহৎ আকারে হবে। ঠিক আছে, 1930 সালে এটা হচ্ছে 1750 সাল থেকে 1930 সালের মধ্যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ধনতন্ত্রের অবদান। তাহলে দেখো, সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণ। এই সামাজিক শ্রম বিভাগের সর্বোচ্চকরণ, পুঁজিপতিদের মধ্যে প্রতিযোগিতা হবে, যেহেতু ব্যক্তি মালিকানা উৎপাদন হচ্ছে, সম্প্রসারণ, উৎপাদন কৌশল সবকিছু উন্নত থাকবে, ফলে এক শ্রেণী বড়লোক হবে, এক শ্রেণী গরিব বা শ্রমিক শ্রেণী থেকে যাবে। সম্পদের ব্যক্তি মালিকানা, দেখো ধনতান্ত্রিক অর্থনৈতিক দর্শন অনুযায়ী এর সম্পদটার মালিক থাকবে কি? ব্যক্তি। উদ্যোগের স্বাধীনতা, যেহেতু ব্যক্তি মালিকানা এগুলো পরিচালিত হচ্ছে, সর্বোচ্চ উদ্যোক্তা সার্বভৌমতা পাবে ভোক্তা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হবে, অবাধ প্রতিযোগিতা হবে, সমাজের শ্রেণী বিভক্তি যেটা বললাম হবে, মুনাফা অর্জন, মূল্য রপ্তানি ইত্যাদি ইত্যাদি কিন্তু হবে। এটা কিন্তু খুব সহজ, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু জাস্ট দেখে নিলেই পারবে, কারণ অর্থ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা লাগে না। জাস্ট যেহেতু বলছি ব্যক্তি মালিকানায়, অর্থাৎ প্রতিভা ফ্রি ইকোনমি বলতে পারো, ফ্রি হ্যান্ড ইকোনমি, সেক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতেই পারছো। এখন দেখো, নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এটা হচ্ছে নির্দেশমূলক। ধনতন্ত্র আমরা শেষ করছি, ধনতন্ত্রের একদম উল্টোটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। যেহেতু ধনতন্ত্র পড়ছি, এই জন্য আমরা সমাজতন্ত্রটা একটু দেখবো, যাতে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়। কারণ এর বিপরীতটা, ধনতন্ত্রের বিপরীতটা হচ্ছে সমাজতন্ত্র। এটা হচ্ছে সমাজ নিয়ন্ত্রণ করবে, ব্যক্তি নিয়ন্ত্রণ করবে না। ঠিক আছে, দেখো জার্মান বংশোদ্ভূত কার্ল মার্কস ইংল্যান্ডের দেখো কি বলা হচ্ছে, জার্মান বংশোদ্ভূত কার্ল মার্কস ইংল্যান্ডের অধিবাসী, তার হাত ধরে কিন্তু এই নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা যাত্রা শুরু হয়েছে। দেখো বলা হয়েছে যে মার্ক্সিয়ান ইকোনমিক্স দর্শন 1930 সালে সিস্টেমিন সোভিয়েত ইউনিয়নে প্রথমেই রোল মডেলটা চালু করা হয়। এখন আমরা সরাসরি বৈশিষ্ট্যের দিকে যাব, তোমরা একটু দেখে নিবে, জাস্ট চোখ বুলাই নিলে পাবে। বৈশিষ্ট্য দেখো, এখানে শ্রেণী শাসন অনুপস্থিত, যেহেতু নির্দেশমূলক অর্থ ব্যবস্থা সবকিছু সর্বহারা শ্রেণীর মাধ্যমেই গড়ে উঠেছে, যাদের কিছু নাই, শ্রমিক শ্রেণী, তাদের মাধ্যমেই কিন্তু এই সমাজ ব্যবস্থাটা সমান করার জন্য, সমাজকে
অবহেলিত মানুষ যাতে উঠে আসতে পারে, এই কথা মাথায় রেখে। তো এখানে হচ্ছে ধনী শ্রেণী সর্বশ্রেণী এর বিভেদ থাকে না, তাই শোষণও নেই। তারপর হচ্ছে সম্পদের বা উপকরণের ব্যক্তি মালিকানা নেই। দেখো, নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় সকল সম্পদের মালিক হচ্ছে সমাজ বা রাষ্ট্র, তাই এখানে ব্যক্তি মালিকানা অনুপস্থিত। এখানে হচ্ছে মুনাফা অর্জনের জন্য উৎপাদন করা হয় না। তারপর হচ্ছে অবাধ প্রতিযোগিতার অনুপস্থিতি, যেহেতু এখানে সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হচ্ছে, এই জন্য এখানে অবাধ প্রতিযোগিতা অনুপস্থিত। তারপর সর্বস্তু উৎপাদন প্রণালী, দেখো নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় উপকরণের মালিকানা থাকায় উৎপাদন শক্তি বা উৎপাদন সম্পর্কের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না, যার ফলে উৎপাদন প্রণালী গতিশীল হয়। কিন্তু দাসপ্রথা, সামন্তবাদ, পুঁজিবাদ উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্কের মধ্যে তীব্র বিরোধ থাকে। এখন বন্টন ব্যবস্থা, বন্টন ব্যবস্থার ক্ষেত্রে দেখো কি হয়, উৎপাদন নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় শ্রমিকদের কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী বন্টন হয়ে থাকে, এর ফলে মজুরি এক হয় না। এর ক্ষেত্রে একটু বন্টন প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু প্রায় একই রকম। ওটার ক্ষেত্রে ধনতন্ত্রে যেমন, সমাজতন্ত্র এখানে মিলটা আছে। তবে চাহিদার উপর নিয়ন্ত্রণ থাকে না। দেখো, সরকার ইচ্ছা করলে এখন যেটা পরিমাণে উৎপাদন করবে, কিন্তু ধনতন্ত্রের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না, যে বাজারে যেটা চাহিদা আছে সেটা তারা উৎপাদন করবে, কিন্তু এখানে উৎপাদনটা লিমিটেড। মুদ্রাস্ফীতির অনুপস্থিতি, দেখো যেহেতু নির্দেশমূলক অর্থব্যবস্থায় সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বজায় থাকে, তাই এখানে অতি উৎপাদন বা কম উৎপাদন হতে পারে না, সেজন্য মুদ্রাস্ফীতিও নাই। তবে সুষম উন্নয়ন, দেখো যেহেতু কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ সকল উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়, তাই দেশের সব অঞ্চলকে সমান গুরুত্ব দেওয়া হয়, এজন্য এখানে সুষম উন্নয়ন সম্ভব। বেকারত্ব অনুপস্থিত থাকে। তাহলে আমরা কিন্তু মোটামুটি বুঝতে পেরেছি। বন্টন ব্যবস্থা আমরা কিন্তু আলোচনা করেছি এর আগে, এর ভিতরে পার্থক্যটাও একবার আমি কিন্তু বলে দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে এই ছিল আজকের ক্লাসে, যে আমরা সুযোগ ব্যয় পড়েছি, উৎপাদন সম্ভাবনা রেখে পড়েছি, একটা ডিটেলস কিন্তু সুন্দর একটা ক্লাস করেছি। বিশেষভাবে আমরা চিত্রের দিকে বেশি ফোকাস করেছি। তোমরা যখন এটা আবার দেখবে তখন চিত্রের দিকে একটু ফোকাস করলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো সবাই।